জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট পাস, মূল্যস্ফীতি 6.5% নামানোর লক্ষ্য। ভারী বৃষ্টিতে সিলেট মৌলভীবাজারে আবারও বন্যার শঙ্কা, রাঙামাটি বান্দরবানে পাহাড় ধসের ঝুঁকি। এইচএসসি পরীক্ষা, বৃষ্টি, যানবাহন সংকটে দুর্ভোগ, বন্যায় সিলেটে স্থগিত 4 বিষয়ের পরীক্ষা। কাল থেকে লাগাতার ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবি। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। 2,56,000 কোটি টাকা ঘাটতির লক্ষ্য রেখে 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হলো সংসদে। নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.75%, আর মূল্যস্ফীতি 6.5% নামাতে চায় সরকার। বেলা 11টায় অধিবেশন শুরুর পর নির্বাচন কমিশন, পরিকল্পনা বিভাগ, মন্ত্রিপরিষদ সহ নানা বিভাগ মন্ত্রণালয়ের জন্য 2024-25 অর্থবছরের বরাদ্দ প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জন্য 3,217 কোটি টাকা, জননিরাপত্তায় 26,871 কোটি টাকা বরাদ্দ করা হয়। শনিবার অর্থমন্ত্রী তার বক্তব্যে এবারের বাজেটে কিছু নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয় অর্থ বিল। আজ পাশ হলো নতুন অর্থ বছরের বাজেট, আর তা কার্যকর হবে কাল থেকেই। সিলেট অঞ্চলে আগের বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটেনি। এর মধ্যে নতুন করে বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী সিলেট সুনামগঞ্জে 2 থেকে 3 দিনের মধ্যে নদ নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে নেমে গেছে বন্যার পানি। নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকাও, তবে এখনো দুর্ভোগ শেষ হয়নি বন্যা কবলিত এলাকার মানুষের। যে কোনো মুহূর্তে আবার হয়তো বৃষ্টি এসে আবার পানি পাহাড়িয়া ডল দিয়ে আবার পানি বাড়তে পারে, আবার বন্যা সৃষ্টি হতে পারে। এর মধ্যেই নতুন করে বৃষ্টিতে দেখা দিয়েছে পরিস্থিতির অবনতির আশঙ্কা। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী সিলেট সুনামগঞ্জে 2-3 দিনের মধ্যে নদ নদীর পানি বাড়ার আশঙ্কা আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে সোমবার পর্যন্ত সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে উজানে ভারতের চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হলে বন্যার শঙ্কা আছে। সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তারই সাথে যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, ডেফিনেটলি বন্যার একটা সম্ভাবনা রয়েছে। আর চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়, তাহলে হয়তো বন্যা সিলেট অঞ্চলে নাও হতে পারে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 12টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও ডুবে আছে হাওড়া অঞ্চলের রাস্তাঘাট, বসতবাড়ি। এর মধ্যে শনিবার থেকে আবার থেমে থেমে বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন দুর্গতরা। ওই তো আমার তিনগু হুড়ি 8-12 দিন ধরে খেসুবন তারা ময়ূর বাড়ি ঘটাইছে, চাউলে ডাইলে দিয়া নুন মশলা না শুনলে তো আনতাম পারি। এখন পালঙ্গের উপরে চুলা তুলে রান্ধিয়া খাই, এখনো কোমর পানি ভাঙ্গিয়া আর উঠে উঠি। আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় 7,000 মানুষ ঘরে ফেরার অপেক্ষায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে বৃষ্টিতে পানি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানকার পরিস্থিতি জানবো সহকর্মী তুহিনুর রশিদের কাছে। তুহিন, বলবেন যে আগের বন্যা পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি বা কাটেনি, তার মধ্যে আবারও বৃষ্টি, কি পরিস্থিতি অপেক্ষা করছে? দেখুন, আসলে মৌলভীবাজারের আপনি জানেন যে 3টি উপজেলা, কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই 3 উপজেলার বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে যাচ্ছিল। গত 2-3 দিনে কিন্তু 1 থেকে 1.5 ফুট পরিমাণ পানি কিন্তু কমেছিল, যার ফলে এখানকার যেসব রাস্তাঘাট, বাড়িঘর কিছুটা বেশি উঠছিল, এখানকার মানুষজন কিছুটা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন। গতকাল থেকে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের যে বার্তা, এখানে আসলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি দেখা যাচ্ছে। গতকালকেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি মৌলভীবাজারের হয়েছে। আজকে সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ, কিছুক্ষণ পরপর হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু খুব যে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেটি হয়নি। তবে আমি এখন হাওড় অঞ্চলে ঘুরেছি এবং হাওড় অঞ্চলের মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে
যেহেতু বন্যা পরিস্থিতি স্বাভাবিক যাচ্ছিল, অর্থাৎ আগামী 1 সপ্তাহ বা 5 দিনের মধ্যে তারা বলছেন যে পুরোদমেই সবকিছু স্বাভাবিক হয়ে যেত, কিন্তু এখন যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু এই অঞ্চলে আবারও পানি বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। এবং তারা বলছিলেন যে যদি উজানে বৃষ্টিপাত হয়, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যদি ঢল নামে, তাহলে কিন্তু এই অঞ্চলের যে পানির কমার সম্ভাবনা সেটি কিন্তু আবার বেড়ে যাবে। আপনাকে জানিয়ে রাখি যে মৌলভীবাজারের যে এই হাকালুকি হাওর পাড়ের যেসব গ্রাম, এইসব গ্রামগুলি কিন্তু এখনো প্লাবিত হয়েছে এবং এই গ্রামগুলি এবং হাকালুকির পানি কিন্তু কুশিয়ারা নদী ধরেই কিন্তু নেমে যায়। কুশিয়ারা নদীর যে ফেন্সুগঞ্জ পয়েন্ট আছে, সেই ফেন্সুগঞ্জ পয়েন্টে কিন্তু আজ সর্বশেষ যে সেখানকার যে পানি সেটি কিন্তু বিপদসীমার 83 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু এই যে হাকালুকি হাওর পাড়ের যেসব পানি সেগুলো কিন্তু নামতে ধীর গতি রয়েছে। তো সব মিলিয়ে আসলে মৌলভীবাজারে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে এবং পানি কিছুটা কম ছিল। এই মুহূর্তে আসলে এখন বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই যে বৃষ্টি যদি হয়, তাহলে এই হাওর পাড়ের এবং এই নিম্নাঞ্চলের মানুষের কিন্তু তারা আশঙ্কার মধ্যে আছেন, আবারও পুনরায় তারা একটা দুর্ভোগের মধ্যে পড়বেন। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। তুহিনুর রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন পাহাড় ও টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন 1.5 লাখের বেশি মানুষ। প্রতি বছরই ভারী বৃষ্টিতে পাহাড় ধসে ঘটছে হতাহতের ঘটনা। তবে ঝুঁকি জেনেও নিজেদের বসত ভিটা ছেড়ে যেতে রাজি নয় পাহাড়ের বাসিন্দারা। এদিকে বৃষ্টির পূর্বাভাস ও এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার মাইকিংয়েই সীমাবদ্ধ প্রশাসনের কার্যক্রম। বান্দরবন সদরসহ জেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে লক্ষাধিক মানুষ। এসব এলাকায় বৃষ্টি হলে দেখা দেয় পাহাড় ধসের শঙ্কা। তবে বসতভিটা ছেড়ে যেতে রাজি নয় বেশিরভাগ মানুষ। আমরা তো কোনো থাকার জায়গা না, মাটি ভাঙলেই তো এখানে থাকতে হবে, ঝড় বৃষ্টি পড়লে এখান থেকে মরতে হলে জীবন মরার জন্য এখানে থাকতে হবে। নিরাপদ বাসস্থানের ব্যবস্থা যদি করা যায়, তাহলে হয়তো পাহাড়ের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে তারা হয়তো তাদের বাড়িঘরগুলো সরিয়ে নিতে পারবে। গত 5 বছরে বান্দরবানে পাহাড় ধসে প্রাণ হারিয়েছে অন্তত 64 জন। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে নানা পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। যদি নিরাপদ আশ্রয় নেওয়ার প্রয়োজন থাকে, তা আমরা নিরাপদ আশ্রয় নিয়ে যাই। তদুপরি অনেকে আসলে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, তারা তাদের আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চায়। আমরা তাও বলি যে আপনার নিরাপদ আশ্রয় যদি আপনি মনে করেন যে আপনাদের আত্মীয় স্বজনের বাড়িতে, সেখানেই অবস্থান করুন, তারপর আপনার ঝুঁকি এড়িয়ে চলুন। রাঙামাটিতে 2017 সালে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় একদিনেই 120 জনের মৃত্যুর পর তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ করে। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি নির্মাণ বন্ধ, আশ্রয় কেন্দ্র নির্মাণ, বৃক্ষরোপণ ও বাসিন্দাদের নিরাপদে এলাকায় পুনর্বাসনের কোনোটি পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টি হলে সতর্কতার জন্য মাইকিং করেই দায় সারছে প্রশাসন। প্রতি বছরে মনে করেন মাইকিং করার পরে আমাদের কষ্ট, প্রতি বছরে আমাদের কষ্ট হয়। বৃষ্টি পড়লে যে আশ্রয়খানা যাইতে হয় আমাদের, বউ বাচ্চা নিয়ে, গরু ছাগল নিয়ে, এখানে খাওয়ার কোনো ব্যবস্থা খুবই কষ্ট হয়, আসা যাওয়া। তবে প্রশাসন বলছে সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। আমরা নিয়মিত মাইকিং করছি, মানুষকে সচেতন করছি এবং আমরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে সাইনবোর্ড টানিয়ে দিয়েছি এবং মানুষগণ যেন নিরাপদ স্থানে বসবাস করে সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করছি। রাঙামাটি শহরের শিমুলতলির লোকনাথ মন্দির, রূপনগর সহ 9টি এলাকাকে পাহাড় ধসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। থেমে থেমে বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় জলজটে তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আবহাওয়া অফিস জানায় ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় 32 মিলিমিটার এবং এর আগে 24 ঘন্টায় 58.4 মিলিমিটার বৃষ্টি হয়। টানা বৃষ্টি হলে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম নগরীর কাপাসগোলা, ডিসি রোড, কাতালগঞ্জ, মুন্সিপুকুর পাড়, আগ্রাবাদের কয়েকটি নিচু এলাকায় পানি জমে থাকায় দুর্ভোগে ওইসব এলাকার বাসিন্দারা। ভারী বৃষ্টি হলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। বান্দরবানে ভারী বৃষ্টির পূর্বাভাসে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতি থেকে নিরাপদে যেতে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। সবকিছু মিলিয়ে জানবো সহকর্মীদের কাছে। প্রথমেই চলে আছি চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিতেই নিচু এলাকায় আমরা দেখলাম যে জলজট তৈরি হয়েছে। সেক্ষেত্রে টানা বৃষ্টি বা ভারী বৃষ্টি হলে পরিস্থিতি কি দাঁড়াবে?
আপনি ঠিকই বলেছেন। আসলে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হলে পাহাড় ধসের আশঙ্কা সবসময় তৈরি হয়। এবারও সেটা হয়েছে। আজকে আপনি যেমনটা প্রতিবেদনে বলছিলেন, আজকে গত রাত থেকে আসলে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছিল এবং সকালে সে বৃষ্টির মাত্রাটা বেড়েছে, কিন্তু এই মুহূর্তে আসলে বৃষ্টিপাত নেই। তবে মেঘলা হয়ে আছে আকাশ এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বলা হয়েছে, সতর্কতা জারি করা হয়েছে, যেহেতু চট্টগ্রামে সবসময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ কারণে বলা হচ্ছে যে যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। আমরা পাহাড়ের পাদদেশে যারা আছে, আপনি এখন দেখছেন এখানে পাহাড়ের পাদদেশে অনেক বাড়ি স্থাপন করা হয়েছে। চট্টগ্রামে এই ধরনের 26টা ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে, যেগুলি জেলা প্রশাসনের তরফে চিহ্নিত করা হয়েছে। সেখানে কয়েক হাজার বাসিন্দা সেখানে থাকেন এবং যখনই পাহাড় ধসের কোনো আশঙ্কা তৈরি করা হয় তখনই তাদেরকে আসলে সরানোর চেষ্টা করা হয়, মাইকিং করানো হয়। এগুলি এর পরে আসলে আবার আগের নিয়মে চলে যায়। এবারও সেটাই হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে আমরা আলাপ করেছিলাম জেলা প্রশাসনের তরফে। তারা বলেছেন তারা মাইকিং করছে এবং সাধারণত তারা যেটা করেন তাদেরকে সরে যাওয়ার জন্য যে নির্দেশনা করেন কিংবা অনুরোধ করেন সেটাই করছে। এবং স্থানীয় যারা প্রশাসন আছেন, যে বিশেষ করে কাউন্সিলর, তাদেরকে আমি কথা বলেছিলাম। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের লালখান বাজার এলাকায়। এখানকার কাউন্সিলর বলেছেন তারা প্রতিদিনে, তিনি গতকাল রাতে এবং আজকেও গিয়েছেন, যারা পাহাড়ের পাদদেশে আছে তাদেরকে সরে যাওয়ার জন্য এবং স্থানীয় যে সমস্ত স্কুল আছে সেখানে তারা আশ্রয়কেন্দ্র তৈরি করে সেখানে চলে যাওয়ার জন্য বলেন। কিন্তু তিনি বলছেন আসলে সাধারণত মানুষ যেতে চায় না, তাদের যে পশু থাকে কিংবা মালপত্র নিয়ে তারা আশ্রয়কেন্দ্রে যেতে চায় না। সেক্ষেত্রে তারা বলছেন তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কারণে তারা আসলে এই পাহাড়ের পাদদেশে তাদের অবস্থান থেকে সরতে চায় না। যদিও প্রশাসন বলছে তারা প্রয়োজনে তারা বল প্রয়োগ করে তাদেরকে সরাবে বলে বলছে। সবুজ, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি বান্দরবানে। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং মার্মা, কত মানুষ ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বাস করছে, আর তাদের সরাতে কোনো উদ্যোগ নিয়েছে কিনা প্রশাসন, নাকি মাইকিং করেই দায়িত্ব সারছে? দেখুন, বর্ষাকাল আসলে কিন্তু বান্দরবানের বিভিন্ন জায়গায়, বান্দরবান জেলা সদর শান্তি, নাইক্ষ্যংছড়ি, সে সকল জায়গাতেই কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটে এবং আমরা দেখেছি গতকালকে কিন্তু নাইক্ষ্যংছড়িতে একজন তার জমিতে কাজ করতে গিয়ে পাহাড় ধসে কিন্তু নিহত হয়েছেন, তাকে স্থানীয়রা উদ্ধার করেছে। তো যেটি বলেছেন যে আসলে এই বর্ষা আসছেই, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আসলে সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি শুধুমাত্র আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু করা হয়ে থেকে থাকে। পরবর্তী আসলে বর্ষা মৌসুম শেষ হলে কিন্তু আগের মতোই তারা কিন্তু নিজ নিজ আবাসস্থলে চলে আসে। আরেকটি বিষয় জানা যাচ্ছে যে গত 5 বছরে বান্দরবানে কিন্তু 64 জন পাহাড় ধসে মারা গেছে এবং গত বছর কিন্তু 6 জন পাহাড় ধসে মারা গেছে। তো এই কারণে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা আসলে এখানে যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে যারা বসবাস করছেন তাদেরকে স্থায়ীভাবে সমাধানের জন্য প্রধানমন্ত্রীর যে আশ্রয়ন প্রকল্প, সেই আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে স্থায়ী একটা ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং এখানে যারা ঝুঁকিতে বসবাস করছেন তারা যদি সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে আসে তারা কিন্তু তাদেরকে সহায়তা দেবেন বলে জানিয়েছেন। তদুপরি সকাল থেকে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে যে পাহাড় ধস বন্যাও হতে পারে, সেই জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন। এ হচ্ছে আমার কাছে বান্দরবানের পাহাড় ধসের সবচেয়ে সর্বশেষ তথ্য। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় দেখা গেছে বৃষ্টিতে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি, সঙ্গে যানবাহন সংকট দুর্ভোগ বাড়িয়েছে কেন্দ্রমুখী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। আগেভাগে রওনা হয়েও দুর্ভোগ এড়াতে পারেননি অনেকেই। চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় বসতে আগেভাগেই কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন অনেক পরীক্ষার্থী অভিভাবক। তবে এরপরও পড়তে হয় ভোগান্তিতে, বিপাকে পড়েন ভারী বৃষ্টিতে, যানবাহন কম থাকায় বাড়ে দুর্ভোগ। বৃষ্টি 1 আর রাস্তায় জ্যাম 2, সব মিলিয়ে আমি নিজে খুব হাঁপাই গেছি। এখন আমার মেয়ে কিভাবে হাঁপাইছে সেটা আল্লাহ ভরসা। এখন খুব ভিজে গেছে সবাই, এই ভিজে অবস্থায় 3 ঘন্টা পরীক্ষা দিবে। বৃষ্টি যানজটের ভোগান্তি দেখা গেছে বগুড়ার পরীক্ষার্থীদেরও। প্রথম পরীক্ষাও আকাশ মেঘলা থাকায় রাজশাহীতে সকাল 8টার পর থেকেই কেন্দ্রের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। নির্বাচন ফেস করছি আমরা অনেক কিছু, এই জন্য সময়টা একটু কম পাইছি। মোটামুটি ভালো, তবে একটু টেনশনে আছি। ফর্ম পূরণের টাকা দিয়েও টাঙ্গাইলের ভুয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থী বসতে পারেননি এইচএসসি পরীক্ষায়। এজন্য কলেজ কর্তৃপক্ষের অনিয়ম ও গাফিলতিকে দুষছেন তারা। পরীক্ষার দিন সকালেই বিক্ষোভ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। পরীক্ষায় আমাদের অ্যাডমিট দিল না,
আমাদের 2টা বছর নষ্ট করে দিল। স্যাররা ফোন দিয়ে জিজ্ঞাসা করে নাজমুল তুমি পড়াশোনা করছো? আমি বলি স্যার আমি রাতে 10টা দিন পড়তাছি। স্যাররা এত জিজ্ঞাসা করতে পারে, আমরা এতগুলো ছাত্র পরীক্ষা দিতে অ্যাডমিট করতে স্যার কেন জিজ্ঞাসা করেন আমাদের? ঠাকুরগাঁয়ে দিনভর অনিশ্চয়তার পর কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে রাতে প্রবেশপত্র হাতে পেয়েছেন রুহিয়া ডিগ্রি কলেজের 36 পরীক্ষার্থী। এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দোষী ব্যক্তির শাস্তি দাবি করেন তারা। যারা এই বিভ্রান্তির সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি বা আইনের আওতাধীনে আনার ব্যবস্থা যেন করে। এদিকে বন্যার কারণে স্থগিত আছে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা। স্থগিত 4 বিষয় পরীক্ষা হবে 11 আগস্টের পর। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হচ্ছে কাল। তবে এই স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফলে বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে 1 ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন শিক্ষকরা। সেখানে সোমবার বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। আগামীকালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অংশগ্রহণ করবে না। একই সময়ে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সহ সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা জানান, এই স্কিম বাস্তবায়ন হলে জুলাই থেকে যোগদান করা শিক্ষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। প্রত্যয় স্কিম এটা বাতিল করা, আমাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এবং সুপার গ্রেড দেওয়া, এই 3টা দাবিতে আমরা আছি। সরকারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে আমাদের এই দাবিগুলো বিবেচনা করে আমাদের যে বিদ্যমান পেনশন ব্যবস্থা আছে সেখানে আমাদেরকে ফেরত দেওয়া হোক। পরে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানান শিক্ষক নেতারা। 1 জুলাই থেকে বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সর্বত্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস থেকে শুরু করে পরীক্ষা থেকে শুরু করে সব বিষয়ে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। 13 মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বশাসিত স্বায়ত্তশাসিত পেনশন প্রত্যয় স্কিমে আনার প্রজ্ঞাপন জারির পর থেকেই প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ কোরিয়ার ব্যাংকের সঙ্গে প্রায় 8,000 কোটি টাকার ঋণ চুক্তিতে কালুরঘাটের নতুন সেতু দিয়ে আশার আলো দেখছেন চট্টগ্রামবাসী। আগামী মাসে প্রকল্পটি একনেকে ওঠার কথা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন দ্রুতই কাজ শুরু হবে নতুন সেতুর। দীর্ঘ সময়ের জন্য ব্যবহার উপযোগী করে সেতুটি নির্মাণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম নগরের সঙ্গে বোয়ালখালী ও পটিয়ার 5 লাখের বেশি মানুষের যাতায়াত শতবর্ষী কালুরঘাট সেতু দিয়ে। সরু সেতুতে একমুখী চলাচলের কারণে অনেক সময় দুই পাশে আটকা পড়ে যানবাহন। 2001 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা হয় সেতুটি। কক্সবাজারের ট্রেন চলাচলের জন্য গেল বছর রেলওয়ে এখানে ব্যাপক সংস্কার চালায়। দীর্ঘদিন ধরেই কালুরঘাটে নতুন সেতুর দাবি নাগরিকদের। এজন্য রেলওয়ে 2015 সালে নকশা তৈরি করলেও তা বাদ যায় একনেকে। পরে নকশায় পরিবর্তন আনা হয়, তবে অর্থায়ন জটিলতায় পড়ে এই কাজ। সেতু নির্মাণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি হওয়ায় আশার আলো দেখছেন চট্টগ্রামের মানুষ। সারা বোয়ালখালীবাসীর এবং এদিকে যারা আছে বোয়ালখালী শেষ অবধি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দাবি একটা ব্রিজ হোক। দক্ষিণ চট্টগ্রাম যারা পটিয়া অন্যান্য জায়গা থেকে যাচ্ছে, এই মানুষগুলোর জন্য এটা অনেক বড় পাওয়া। আগামী মাসে প্রকল্পটি একনেকে ওঠার কথা রয়েছে। এতে দ্রুত কাজ শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের। যারা আন্দোলনকারী, যারা সেতু প্রত্যাশী, যারা সেতু ব্যবহার করতে গিয়ে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, কদিন আগেও ফেরির সাথে ধাক্কা খেয়ে নদীতে পড়ে 2জন লোক নিহত হয়েছে, তো তারা এখন আশার আলো দেখতে পাচ্ছে। লম্বা সময় ব্যবহারের উপযোগী করে এই স্থাপনা নির্মাণের তাগিদ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। আগের যে সমস্ত রেলের অ্যাসেট আমাদের আছে সেগুলো হলো ব্রিটিশ আমলের যেই প্রয়োজনটা ছিল সেইটাকে মূল রেখে, কিন্তু ইন দ্য মিন টাইম এই সময়ের মধ্যে আমাদের চাহিদা কিন্তু অনেক বদলেছে এবং আমাদের দৃষ্টিভঙ্গি বেড়েছে এবং আমাদেরকে আরও অনেক দূরে তাকাতে হবে। প্রাথমিক প্রস্তাবনায় কালুরঘাটে নতুন সেতু নির্মাণে খরচ ধরা হয়েছে
11,500 কোটি টাকা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চলতি বছরের মধ্যেই কালুরঘাট সেতু নির্মাণ কাজ শুরুর দাবি জানিয়েছে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় কালুরঘাট সেতু নির্মাণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঋণ চুক্তির পর নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ। পদ্মা সেতুর মতো অগ্রাধিকার দিয়ে কালুরঘাট সেতু নির্মাণ কার্যক্রম সর্বোচ্চ নজরে রাখার জন্য প্রধানমন্ত্রী ও তার কার্যালয়ের প্রতি আহ্বান জানান তারা। কালুরঘাটে সেতু নির্মাণের জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে 81,49,10,000 যা বাংলাদেশি মুদ্রায় 9,534 কোটি 44,70,000 টাকার একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা মনে করি দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতু নির্মাণের অর্থ সংগ্রহ নিয়ে চূড়ান্ত অগ্রগতি হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নে সরকারের আন্তরিকতার বিষয়টি দৃশ্যমান হয়েছে। পটুয়াখালীর দুমকিতে আঙ্গারিয়া চেয়ারম্যানের বাড়ি থেকে সরকারি সহায়তার 17.5 টন চাল উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে দুমকি থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ জানান, ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে 50 কেজি ওজনের 350 বস্তা চাল উদ্ধার করে প্রশাসন। পরে চাল সহ বাড়িটি সিলগালা করা হয়। তিনি বলেন, সরকারি চাল নিয়ম অনুযায়ী খাদ্য গুদামে থাকার কথা। সাময়িক সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ গোডাউনে রাখা যায়, কিন্তু কোনো অবস্থাতেই কারো বাড়িতে রাখার সুযোগ নেই। তবে জেলেদের মধ্যে বিতরণের সুবিধার জন্য নিজের কাছে চাল এনে রেখেছিলেন চেয়ারম্যান, দাবি মৎস্য কর্মকর্তার। দুমকির উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে এবার জেলেদের সহায়তার জন্য প্রায় 47 টন চাল বরাদ্দ দেওয়া হয়। খাদ্য গোডাউন থেকে খাবারটা আনার পরে এটা বিতরণের জন্য বা সাময়িক সংরক্ষণের জন্য, সবসময় না, সাময়িক সংরক্ষণের জন্য এটা হচ্ছে সংশ্লিষ্ট যে ইউনিয়ন পরিষদ গোডাউন হচ্ছে সেখানে রাখতে হবে। কারো ব্যক্তিগত কোনো বাড়িতে বা অন্য কোথাও এরকম চাল রাখার কোনো সুযোগ নেই। সরকারি চাল আমি যেখানেই রাখি না কেন, উদ্দেশ্য আমার সব ঠিকই আছে। আমি একটু উপজেলা প্রশাসন, ওসি সাহেবকে, মৎস্য অফিসকে একটু জানাইয়ে নিতাম যে আমি আমার জেলেদের সেবা করার জন্য একটু এই জায়গায় নিয়ে রাখছি, এত তারিখে বিতরণ করব। আপনাদের উপস্থিতি এসে দেখবেন যে আমার চালে কোনো এই একটা জিনিসে উনি ভুল করছে। সেটা হয়তো বা ওনার অসাবধানতা ভুল, কিন্তু উদ্দেশ্য আমার কাছে মনে হচ্ছে যে অসৎ ছিল না। চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে রংপুর নগরীতে। জমি কিনলে বা বাড়ি নির্মাণ শুরু করলেই নানা কায়দায় দাবি করা হয় চাঁদা। কখনো আবার বাধ্য করা হয় নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে বাড়ি তৈরি সরঞ্জাম নিতে। তবে পুলিশ বলছে, অভিযুক্তদের আইনের আওতায় আনার পাশাপাশি সচেতনতামূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। রংপুর নগরীর তাজহাট এলাকায় সম্প্রতি বাড়ি নির্মাণ কাজে হাত দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হাফিজ আল আসাদ রুবেল। তবে ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয় চাঁদাবাজরা। পরে পুলিশের দ্বারস্থ হলে গ্রেপ্তার হন 7 জন। ওরা বিভিন্নভাবে প্রেশার দিয়ে চাঁদার টাদা চাইছে এবং আধা ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে দিছে, এবং ওই টাইমে পুরো 1 ঘন্টা আমার কাজ বন্ধ ছিল। আধা ঘন্টা পর এসে তারা আবার জিজ্ঞেস করছে, তাদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজ করছে। নগরবাসী বলছে, চাঁদাবাজদের এমন দৌরাত্ম্য বেড়েই চলেছে। কেউ জমি কিনলে বা বাড়ি নির্মাণ শুরু হলেই নানা কায়দায় দাবি করে চাঁদা। কখনো আবার বাধ্য করা হয় নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে রড, সিমেন্ট সহ ভবন নির্মাণের সামগ্রী কিনতে। নানা প্রকার চাঁদাবাজি থেকে শুরু করে তাদের কাছ থেকে ইট, পাথর, বালু এরকম নেয়ার জন্য তারা তাগিদ সৃষ্টি করে। আশেপাশের লোকজন প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতো আমাদের। বিশেষ করে হচ্ছে ম্যাটেরিয়ালস যে আমরা এখানে ইউজ করি, রড, সিমেন্ট, বালি, এইগুলা ওনারা বলতো যে না, এটা আমাদের কাছে নিতেই হবে। চাঁদাবাজদের উৎপাত ঠেকাতে নগরের বিভিন্ন স্থানে পুলিশের ফোন নম্বর দিয়ে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন। কেউ চাঁদা দাবি করলে নির্ধারিত নম্বরে ফোন দিয়ে অভিযোগ জানানোর আহ্বান প্রশাসনের। আমরা প্রত্যেকটা বাড়ির মালিককে অনুরোধ করব তার বাড়িতে যেন, নির্মাণাধীন বাড়িতে যেন সিসিটিভির ব্যবস্থা রাখে, এবং দ্বিতীয়ত হচ্ছে একটা সাইনবোর্ড টাঙাবে যেখানে এই চাঁদাবাজি এবং এই ধরনের কথাগুলো রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক একটা ব্যানার থাকবে। কর্পোরেশনের পক্ষ থেকেও চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান রয়েছে বলে জানান সিটি মেয়র। যারা আমার অধীনে চাকরিরত অবস্থা আছে তাদের বিরুদ্ধে বিন্দুতম কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না। এই ধরনের কোনো অপরাধের সঙ্গে সংযুক্ত থাকলে সে সিটি কর্পোরেশন চাকরি করতে পারবে না।
টার্মিনেট হবে, সে একজন সন্ত্রাসী হিসাবে ট্রিট হবে। চাঁদাবাজির ঘটনায় নগরের বিভিন্ন থানায় গত 5 মাসে 10টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে অন্তত 24 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার শেখরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপীর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেন জয়ী চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক ছিলেন। নির্বাচনের পর এক পক্ষ বিভিন্ন গ্রামে হামলা চালে। এরই জের ধরে শনিবার রাতে শেখরা গ্রামে মফিজের সমর্থকদের বাড়ি ঘরেও হামলা চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জে তারাইলে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আসামি করে তারাইল থানায় মামলা দায়ের করেছেন ওই নারী। পুলিশ জানায়, 9 মাস বয়সী সন্তান নিয়ে রাতে ঘুমিয়েছিলেন ভুক্তভোগী। শনিবার রাত 3টার দিকে অভিযুক্ত ঘরে ঢুকে শিশুটির গলায় ছুরি ধরে ভয় দেখায়। পরে পুকুর পাড়ে এনে ধর্ষণ করে পালিয়ে যায়। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা এম সজীব হত্যা মামলার 2 মাস পার হলেও বেশিরভাগ আসামি গ্রেপ্তার হয়নি। মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বাদী ও স্বজনদের। পুলিশ বলছে, পরিকল্পিত এই হত্যাকাণ্ড তদন্তে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। গত 13 এপ্রিল লক্ষ্মীপুর সদরের যদিরপুকুর পাড় এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন থানা ছাত্রলীগ নেতা এম সজীব। চিকিৎসাধীন অবস্থায় 17 এপ্রিল সজীব মারা যান। এই ঘটনায় মামলার পর 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার 2 মাস পার হলেও 16 আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এতে ক্ষোভ জানান স্বজনরা। তারা অভিযোগ করেন, মামলা তুলে নিতে হত্যার ভয় দেখানো হচ্ছে। কালকাটা রিপন, পাহাড়ের দুলাল সহ বিএমপি এবং বাবলু সহ জড়িত থেকে, তাজুব ভূঁইয়া সহ জড়িত থেকে তাকে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত যে প্রধান আসামি সহ ওই আসামিদের গ্রেপ্তার করা হয় নাই, তার জন্য আমরা অত্যন্ত তীব্র নিন্দা জানাই। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বাকি আসামিদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যে তার কথা না শুনবো তাকে মারধর করব, না শুন অথবা তার বিরুদ্ধে মামলা দিব, এইভাবে মানুষের দমায় রাখে এবং একক আধিপত্য বিস্তার করে। চন্দ্রগঞ্জের সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, এইটার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত করে সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হোক। পুলিশ বলছে, পরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয়টি মাথায় নিয়ে তদন্ত চলছে। হুমকির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের যে কী কারণে হত্যাকাণ্ড হয়েছিল এবং কারা এটার সাথে জড়িত, তার খুবই দ্বার প্রান্তে চলে আসছি। অচিরে আমরা ইনশাল্লাহ এটা টোটালি মূল রহস্য উদ্ঘাটন করে আমরা আসামিদেরকে বিজ্ঞ আদালতে আইনের মুখোমুখি করতে পারবো। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছেলের মরদেহ অ্যাম্বুলেন্সে আনার পথে প্রাণ গেল মায়ের। ভোর 5টার দিকে বরগুনার আমতলীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল চালক রুবেল। আহত হয়েছেন আরও 4 জন। ঢাকা কুয়াকাটা মহাসড়কের ডাক্তারবাড়ি এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, একটি অ্যাম্বুলেন্স বরিশাল থেকে কলাপাড়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী পুষ্প বেগম ও মোটরসাইকেল চালক রুবেল মারা যান। নিহত রুবেলের বাড়ি আমতলী উপজেলায় আর পুষ্প বেগমের বাড়ি কলাপাড়া উপজেলায়। ডাক্তারবাড়ি ওইখানে আসলে তার একটা মোটরসাইকেলের সাথে দুর্ঘটনাবশত হয়ে এই অ্যাম্বুলেন্সটা খাদে পড়ে যায়। খাদে পড়ে গেলে ওইখান থেকে ওই অ্যাম্বুলেন্স থেকে আমার বোনকে মৃত বের করা হয়। নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্সে আসার পথে ডাক্তারবাড়ি স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটরসাইকেল সংঘর্ষ, মোটরসাইকেলের ড্রাইভার জায়গায়। খুলনা মহানগরীতে ইজি বাইকের বেপরোয়া চলাচল নগরী জীবনে বিস্ফোরক হিসেবে দেখা দিয়েছে। অনিয়ন্ত্রিত ইজি বাইকে বাড়ছে যানজট। প্রধান সড়কে এর সংখ্যা ও রুট নির্ধারণে আগের উদ্যোগগুলো কার্যকর হয়নি। নগরবাসী বলছে, রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বাহনটি নিয়ন্ত্রণ জরুরি।
খুলনা নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজটের এই চিত্র প্রতিদিনের। নগরীতে অনিয়ন্ত্রিতভাবে ইজি বাইক বাড়ার সাথে সাথে বেড়েছে যানজট। সিটি কর্পোরেশনের হিসাবে ৮,০০০ হলেও প্রধান সড়কসহ অলিগলিতে চলছে ১৫ থেকে ২০,০০০ ইজি বাইক। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বাহনটি নিয়ন্ত্রণের দাবি নগরবাসী। এমনভাবে এরা চালাচ্ছে, দুর্ঘটনা ঘটতেছে, তারপর রোড ঘাট একেবারে সব একসাথে ব্লক করে রাখতেছে। একটা শৃঙ্খলার ভিতর আসা উচিত আশা করি। হ্যাঁ, যথাযথ কর্তৃপক্ষ এটা দিকে দৃষ্টি আকর্ষণ করলে এটা শৃঙ্খলা ফিরে আসবে। অবিলম্বে এই যে অবৈধ যত ইজি বাইক আছে এগুলি রাস্তা থেকে তুলে নেওয়া উচিত এবং এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। ইজি রিক্সাও ইদানিংকারে একটা সমস্যা হচ্ছে, এরা বিদ্যুতের উপরেও কিন্তু একটা চাপ প্রয়োগ করতেছে। সিটি কর্পোরেশনের মেয়র জানান, অবৈধ ইজি বাইক বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজি বাইক আমার লাইসেন্স দেওয়া আছে ৮,০০০, এ জায়গা চলে ১৫-২০,০০০। কার সত্য সাহেব চলে আমি জানি না, তবে আমি আমার অফিসে পরিষ্কার বলে দিছি যে বেআইনি কোনো যানবাহন এখানে চলবে না। প্রধান সড়কে ইজি বাইকের সংখ্যা ও রুট নির্ধারণে সিটি কর্পোরেশন একাধিক উদ্যোগ নিলেও কার্যকর হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।